যে কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আজকে প্রয়াত কমরেড নেপাল দেব ভট্টাচার্যের প্রতি এই যে স্মরণ সভায় সমবেত বন্ধুগণ এবং কমরেডস, আজকে অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের রাজ্যের এবং সারা দেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা, বিশেষ করে পরিবহন শ্রমিকদের সর্বভারতীয় নেতৃত্ব এবং রাজ্যের গণ আন্দোলনেরও অন্যতম নেতৃত্ব ছিলেন কমরেড নেপাল দাকে আমরা হারিয়েছি। এবং সেই ছাত্র অবস্থায় জরুরি অবস্থার অবসানের পর যখন বামফ্রন্ট সরকার আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, একেবারে সেই প্রথম মুহূর্ত থেকে অসংখ্য লড়াই, আন্দোলন, সংগ্রামে এবং আমাদের রাজ্যের ছাত্র আন্দোলন এবং সর্বভারতীয় ছাত্র আন্দোলনে আমরা কমরেড নেপাল দার নেতৃত্ব পেয়েছি এবং সেই সময় থেকে নেপাল দাকে চিনেছি। এবং তারপরে আমরা একসাথে শ্রমিক আন্দোলনে এই দীর্ঘ সময় একসাথে কাজ করেছি। নেপালদার শরীর খারাপ ছিল ঠিকই, কিন্তু হঠাৎ নেপালদা এইভাবে আমাদের ছেড়ে চলে যাবেন আমরা বুঝিনি। তিনি অসুস্থ ছিলেন ঠিকই, আমরা চেষ্টাও করেছিলাম তাকে সুস্থ করে যাতে আবার কাজের মধ্যে ফিরিয়ে আনতে পারি, কিন্তু গত 13 তারিখে তিনি আমাদের ছেড়ে চলে গেছে। আজকে তার প্রতি আমরা এই শোকসভায় মিলিত হয়েছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যে। যখন গোটা দেশে শ্রমিক আন্দোলনে এবং আমাদের দেশের শ্রমজীবী মেহনতকারী মানুষের লড়াই আন্দোলন একটা উচ্চ পর্যায়ে, বিশেষ করে আমাদের দেশে সাধারণ ধর্মঘট তার প্রস্তুতি চলছে, আমরা ব্রিগেডে একটা ঐতিহাসিক শ্রমজীবী মানুষের সমাবেশ করে এলাম এবং সেখানেও নেপালদাকে আমরা পেয়েছি। এই ব্রিগেডের সমাবেশে সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান যা হলো এই সবটাই নেপালদা পরিচালনা করেছে এবং ব্রিগেডের সমাবেশ তার জন্যে যে ভূমিকা পালন করা দরকার গোটা রাজ্যে এবং বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার সিআইটিউর তিনি সভাপতি ছিলেন। আর পরিবহনের ক্ষেত্রে সর্বভারতীয় তিনি রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের সভাপতি ছিলেন। স্বাভাবিকভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ আমাদের নেতৃত্ব এবং অগ্রজ কমরেড, তাকে হারিয়ে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র আমাদের সিআইটিউ না, গোটা দেশের শ্রমিক আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে শোক প্রস্তাব উত্থাপন করছি। প্রয়াত কমরেড নেপাল দেব ভট্টাচার্যের স্মরণে শোক প্রস্তাব। সিআইটিউ পশ্চিমবঙ্গ কমিটির অন্যতম সহসভাপতি, রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি, শ্রমিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব, সিআইটিউর সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্য কমরেড নেপাল দেব ভট্টাচার্য গত 13ই মে 2025 রাত্রি 1:25 73 বছর বয়সে কলকাতায় এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কিছুদিন ধরে কিডনির সমস্যায় আক্রান্ত ছিলেন। 1952 সালের সেপ্টেম্বর মাসে
বর্তমান উত্তর 24 পরগনার শিল্পাঞ্চল ভাটপাড়ায় তার জন্ম। পিতা আদিত্যনাথ ভট্টাচার্য, মাতা দুর্গারানী ভট্টাচার্য। অমরকৃষ্ণ পাঠশালা স্কুল থেকে স্কুল ফাইনাল এবং ভাটপাড়া হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে স্নাতক হন। 60-এর দশকের উত্তাল খাদ্য আন্দোলনের মধ্য দিয়ে স্কুলের ছাত্র নেপালদেব ভট্টাচার্যর বামপন্থী ছাত্র আন্দোলনের সূচনা। 72 থেকে 77 রাজ্যে আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের দিনগুলিতে অত্যন্ত সাহসিকতার সাথে পরিচয় দিয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্বে উঠে আসে। 1977 সালে এসএফআইয়ের অবিভক্ত উত্তর 24 পরগনা জেলার সম্পাদক এবং 1979 সালে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বভারতীয় ছাত্র সংগঠনে তার সহকর্মী ছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড এম.এ. বেবি প্রমুখ নেতৃত্ব। 1987 সাল থেকে তিনি ভারতের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। 81 সালে তিনি সিপিআইএমের অবিভক্ত উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য হন। 95 সালে প্রথমবার এবং 2008 সালে দ্বিতীয়বার উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হন। 21 সালে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। 85 সালে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন। মাঝখানে কয়েক বছর বাদ দিয়ে 2022 সাল পর্যন্ত তিনি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং 24 পর্যন্ত উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য ছিলেন। 84 সালে ইন্দিরা গান্ধী হত্যার ফলে দিল্লি যখন শিখ বিরোধী দাঙ্গায় উত্তাল, তখন কমরেড নেপালদেব ভট্টাচার্য এসএফআইয়ের নেতৃত্বকে সাথে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই দাঙ্গা রুখতে দিল্লিতে। তার বাড়িতেও আশ্রয় পেয়েছিল দাঙ্গায় কবলিত অঞ্চলের শিখ ধর্মাবলম্বী বহু মানুষজন। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা পরিস্থিতির উদ্ভব হওয়ার পর কমরেড নেপালদেব ভট্টাচার্য এলাকায় শুভবুদ্ধিসম্পন্ন মানুষজনকে নিয়ে রুখে দিয়েছিলেন দাঙ্গা হাঙ্গামা এবং তিনি নিজে রক্তাক্ত হয়েছিলেন। এক সময়ে ছাত্র আন্দোলনের বলিষ্ঠ নেতা কমরেড নেপালদেব ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী হিসাবে রাজ্যসভায় সাংসদের দায়িত্ব পালন করেছেন 1981 সাল থেকে 88 সাল পর্যন্ত। সংসদে সংবেদনশীল, বুদ্ধিদীপ্ত এবং সুবক্তা হিসাবে তার খ্যাতি ছিল। ছাত্র আন্দোলন থেকে তিনি যুক্ত হয়েছিলেন শ্রমিক আন্দোলনে। রেল, হকার, পরিবহন, চটকল সহ বহু শিল্পের সংগঠিত অসংগঠিত শ্রমিকদের ইউনিয়নে তিনি শ্রমিকদেরকে সংগঠিত করে তার নেতৃত্ব দিয়েছেন। কমরেড নেপালদেব ভট্টাচার্য 2003 সালে সিআইটিউ রাজ্য কাউন্সিল সদস্য। 2008 সালে থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সিআইটিউ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং উত্তর 24 পরগনা জেলার সভাপতি ছিলেন। রেল হকার ইউনিয়নের রাজ্য সম্পাদক, রেলওয়ে কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি, রিলায়েন্স, নফরচাঁদ, কাকিনাড়া ইত্যাদি চটকলে বিসিএমইউ সংগঠনের সভাপতি এবং সিএসটিসি, বেঙ্গল কেমিক্যাল সহ বেশ কিছু শ্রমিক সংগঠনেরও তিনি নেতৃত্বে ছিলেন। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তার সৃজনশীলতা এবং মৌলিক ভাবনা চিন্তা প্রকাশ পেয়েছে বারবার। এমনকি চলচ্চিত্র পরিচালনাতেও তিনি দক্ষতার ছাপ রেখে গেছেন। 2000 সালে তার পরিচালিত চলচ্চিত্র চাকা মুক্তি পায়। এই ছবিতে অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী পুরস্কৃত হয়েছিলেন 2001 সালে। গত 2020 এপ্রিল মেহনতি মানুষের ব্রিগেড সমাবেশের কর্মসূচির মঞ্চে সাংস্কৃতিক কর্মসূচির দায়িত্বও তিনি পালন করেছেন সুচারুভাবে। বিভিন্ন সময় শ্রমিকদের সন্তান সন্ততি সহ পরিবারকে যুক্ত করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সফলভাবে রূপায়িত করেছেন কমরেড নেপালদেব ভট্টাচার্য। কমরেড নেপালদেব ভট্টাচার্য ছিলেন সুগায়ক, চিত্রশিল্পী এবং সঙ্গীতে অনুরক্ত।
ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অনুষ্ঠান এবং সম্মেলনের মঞ্চে তার গান আজও বহু কমরেডেরই মনে উজ্জ্বল হয়ে আছে। শ্রমিক শ্রেণীর কাজের পরিসরের মধ্যেই শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে যুক্ত করার উদ্যোগ সর্বদা ছিল তার মনে। কমরেড নেপালদেব ভট্টাচার্যর প্রয়াণে সারা দেশ এবং রাজ্যের বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের আন্দোলন বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। তার অবর্তমানে তার এই বহুমুখী প্রতিভা এবং আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে তার অবদান থেকে শিক্ষা নিয়ে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার সংকল্প ঘোষণা করে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি তার স্ত্রী, সমস্ত গুণগ্রাহী এবং পরিবারবর্গকে। কমরেড নেপালদেব ভট্টাচার্য লাল সেলাম। কমরেড নেপালদেব ভট্টাচার্য অমর রহে। আমরা কমরেড নেপালদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে তার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। এখন নেপালদেব ভট্টাচার্যের স্মরণ সভায় সংক্ষেপে স্মৃতিচারণ করবেন একসময় ছাত্র নেতা নেপালদেব ভট্টাচার্যের স্নেহে ছাত্র আন্দোলনে লালিত, পরবর্তীতে আজকের গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড সুজন চক্রবর্তী। কমরেড সভাপতি, এখানে যারা উপস্থিত আছেন, ট্রেড ইউনিয়নের নেতারা, কর্মীরা, নেপালদার সঙ্গে কাজ করেছেন এমন বহু কমরেড এখানে উপস্থিত আছেন। নেপালদার স্ত্রী সহ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং নেপালদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। নেপালদা এই অত্যন্ত বর্ণময় চরিত্র, অত্যন্ত বর্ণময় চরিত্র, রসবোধ সম্পন্ন, গভীর জীবনবোধ সম্পন্ন এবং রাজনীতি বিশ্ববিখ্যাত তার চর্চা করা একজন মানুষ, যিনি প্রত্যেকটি অংশের মানুষকে আপন করে নিতে পারতেন। নেপালদাকে চর্চা করতে গেলে এরকম বহু ছড়িয়ে বহু কথার মধ্যে যাওয়া যায়, সেটা যাওয়াটা আমার পক্ষে সমীচীন হবে না। এটা ঠিকই যে রাজনীতির পারলে প্রায় শুরু থেকে আমাদের সময়, তখন বিমানদা, দীনেশদা এরা ছাত্র আন্দোলন থেকে সরে যাচ্ছেন, সরে গেছেনও বটে দীনেশদা। সুভাষদা, শ্যামলদা তখন আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের সভাপতি সম্পাদক। কিন্তু আসলে প্রত্যেক দিন যাদের সঙ্গে আমরা থাকতাম তার মধ্যে অগ্রগণ্য কমরেড নেপালদেব ভট্টাচার্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আটাত্তর সালে দমদমের ঘুঘুডাঙ্গাতে 24 পরগনা জেলা কনফারেন্স নেপালদার সম্পাদক হলেন। সেই কনফারেন্সে আমরা ছাত্র আন্দোলনের দায়িত্ব যে যার মতো করে পালন করার মতন সুযোগ পেয়েছি। যদিও বেশি দিন না, নেপালদার জেলায় কাজ করার প্রায় 6-8 মাসের আর একটু বেশি হবে। 79 সালে আমাদের ছাত্র ফেডারেশনের তৎকালীন সর্বভারতীয় সম্মেলন হলো পাটনায়। নেপালদার উপস্থিতিতে 3টে সর্বভারতীয় ছাত্র সম্মেলন, 79 পরে 81 বম্বে, 84 আমাদের দমদম, 86 সালে শেষ দিকে হলো বেজুয়াকা। সেই সম্মেলন থেকে উনি বিদায় নিলেন। নেপালদাকে খানিকটা
স্বল্প করে দেখতে গেলেও এই ছাত্র আন্দোলনের সময়টাকে বাদ দেওয়া যায় না, যেমন তার শ্রমিক আন্দোলনের অংশগ্রহণটাকেও বাদ দেওয়া যায় না। কিন্তু একটা এমন অসম্ভব রসবোধ সম্পন্ন প্রত্যুৎপন্ন মতিত্ব একজন কমরেড, কয়েকটা শোনা কয়েকটা দেখা। ৭৪ সালে ছাত্র আন্দোলন সারা রাজ্যে, কাগজ, পেন, খাতা, পেন্সিল, কেরোসিন এইসবের দাবিতে সারা রাজ্যের ছাত্র আন্দোলন। রমনাদি এখানে বসে আছে। ডায়মন্ড হারবারে পুলিশকে নাস্তানাবুদ করে ছোটালো। ৭৪ মানে জরুরি অবস্থা ঠিক আগে, কিন্তু বাংলায় কার্যত জরুরি অবস্থা। ওরাও ছেড়ে দেয়নি। তারপরে ব্যাপক আক্রমণ ডায়মন্ড হারবার, লালপোল থেকে আমাদের বহু কর্মী কার্যত ঝাঁপিয়ে তলায় খালে পড়তে হলো। কিন্তু গোটা ডায়মন্ড হারবার শহর জেনে গেল যে ছাত্রদের একজন কোনো নেতা সে পুলিশকে একটা চরকি পাক খাইয়ে দিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় করিয়ে মেরেছে। যেন সমস্ত কিছু অত্যাচার আক্রমণের পরেও বিজয়ীর মনোভাব নিয়ে ডায়মন্ড হারবারের ছাত্রদের সঙ্গে নিয়ে নেপালদা চলতে পেরেছেন। এর অনেক অজস্র উদাহরণ দেওয়া যায়। নীরেন্দ্রার কাছে আমাদের শোনা বোধ হয় ৭৪ সাল কি ৭৫ সাল হবে, সুভাষ দাদা বলতে পারবে। নৈহাটিতে সেদিন পুলিশ ধরবেই, কোনো উপায় নেই। সবাই জানে নীরেন্দ্রা সহ বাকিরা ধরা পড়ে যাবে। নীরেন্দ্রা এবং অন্য পার্টির নেতারা ছিলেন। তখনও পর্যন্ত খুব বেশি নেপালদাকে অতটা ব্যক্তিগতভাবে নীরেন্দ্রা চেনেন না। নীরেন্দ্রা খবর পাচ্ছেন কেউ একজন কম বয়সের ছাত্র সে পুলিশকে কিভাবে যেন এমন ঘোরাতে শুরু করলো যে পুলিশের দম শেষ। নীরেন্দ্রা সব ফেরত পেয়ে গেলেন। বেরিয়ে এসে বাকিদের বললো ওই ছেলেটা কে, ও তো সোনার টুকরো। ওই রকমই তো দরকার আমাদের। ৭৪ বা ৭৫ সালের কথাই বলছি। এই সহ আমাদের জেলায়, গোটা জেলার, তখন ২৪ পরগনা জেলা একটা জেলা, গোটা জেলায় চষে বেড়ানো এবং ছাত্র সংগঠন গড়ে তোলা, মানে করা না, আমি এসএফআই করছি তা না, আমি এসএফআই গড়ছি। এখন অনেক সময় আমরা করি, তখন ছিল গড়ার সময়। এসএফআই গড়ছি। ওই কঠিন সময়ের মধ্যে নেপালদা এবং নেপালদার সহকর্মীরা সবাই মিলেই সেই কাজটা করতে পেরেছেন। আমি যদি সারা দেশের ক্ষেত্রে ৩টে সম্মেলন, ৩টে সময় ৩টে আলাদা বৈশিষ্ট্য বলা যেতে পারে। ৮১ বম্বে কনফারেন্স, গোটা ভারতবর্ষের বেস্ট লুমিনারিজ, ইন্টেলেক্টস, সলিল চৌধুরীকে সঙ্গে রেখে বাকি সবাইকে প্রায় মোবিলাইজ করে ফেললেন। বম্বের এসএফআই কনফারেন্স তার বলা যেতে পারে প্রায় মূল উদ্যোক্তা, অবশ্যই মূল উদ্যোক্তা না, প্রায় মূল উদ্যোক্তা এই ফিল্ম এবং কালচারাল ওয়ার্ল্ডের এই মানুষরা। নেপালদা যেন তাদের নিজস্ব বললেন, মানে সবাই স্তম্ভিত হয়ে গেল। বা ধরুন ৮৪ সাল, অল্প অল্প স্মৃতি আমাদেরও আছে, অল্পটা খানিকটা স্মৃতি আছে, কিন্তু ওই দিনের স্মৃতি আমাদের নেই। মানে ভিপি হাউসে নেপালদারা থাকে, আর পাশে ট্যাক্সি চালক সহ সবাই শিখ দাঙ্গা, শিখ নিধন, যেভাবে আমরা বলি না কেন, খুব কালো সময়, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই মানুষগুলো বাঁচবে কি করে? নিজের ঘর খুলে জীবনের রিস্ক নিয়ে নেপালদা ওদের পাশে দাঁড়িয়ে গেলেন, যে ওরা শ্রমজীবী মানুষ। নেপালদা মানে আমি সবসময় দিয়ে বলবো নেপালদারা, নেপালদা তার সামনে দাঁড়িয়ে গেলেন। এই ইতিহাসের পাতায় চিরকালের জন্য লেখা থাকতে হবে। মনে আছে জেএনইউর ছাত্রদের একটা মিটিং, ফিরছি, আমিও সেদিন সঙ্গে ছিলাম, নেপালদা সহ আরও কেউ কেউ ছিলেন। মানে গোটা রাস্তা আমাদের ঘুরপাক খেতে হচ্ছে। সেদিন সম্ভবত কোনো একজন ডিএসপি খুন হয়েছেন, রাস্তাঘাট বন্ধ, কিন্তু কোথাও কোনো মালুম হলো না। নেপালদা যখন আছে, ভরসা আমাদের আছে। পারলে প্রায় এরকম মনোভাব। কলকাতাতে কনফারেন্স হলো তার ঠিক পরপর বলে আমার ধারণা, বা ঠিক আগে। ৮৬ সালে বিজয়ওয়াদা কনফারেন্স, তখনকার এসএফআই পরিণত হয়ে গেছে। ৭৮-এ নেপালদা যখন দায়িত্ব নিচ্ছেন ৭৯ গোড়ায়, তখন কার্যত চালচুল নেই। পিপি হাউসের একটা ছোট্ট ঘরের একটা বারান্দা, পারলে সেই বারান্দাকে কেন্দ্র করে এসএফআইয়ের অফিস, তাকে কেন্দ্র করে বাকি আমরা নানান গণসংগঠন তাদের জড়িয়ে ফেলা, এবং সেখানে কালচারাল ওয়ার্ল্ডের দিল্লি বেস যারা, তাদের সবার যাতায়াত, একটা বেঞ্চিতেই শুয়ে রাত কাটানো। তারপর কোথায় চললেন বিভিন্ন জায়গা, তখন আমরা শুনতাম সমস্ত উত্তরাখণ্ডের ভেতরে ভেতরে গ্রাম, মানার গ্রামে গিয়ে দেখছি এসএফআই নামে দেওয়াল লেখা।
মানে পশ্চিমবাংলার শেষ গ্রাম, সমস্ত প্রত্যন্ত এলাকাতে কিভাবে সংগঠন করে তোলা যায়, রাজনৈতিক ব্যাপ্তি, সামাজিক ব্যাপ্তি তাকে সঙ্গে রেখে রাজনৈতিক সাংগঠনিক কাজ, এই ক্ষেত্রে অগ্রগণ্য নেপালদা সভাপতি তখন এম এ বেবি। এই থেকে শুরু করে এই 2 দফায় বেবি সহ, আর 3য় দফায় কমরেড সীতারাম ইয়েচুরি সহ আমাদের দমদম কনফারেন্সে উনি সভাপতি হয়েছিলেন, নেপালদা সম্পাদক। ফলে এই 3টে দফার এসএফআই এর পিরিয়ডের একটা গোল্ডেন সময়। তখন সিমলা ইউনিভার্সিটি, জেএনইউ, তার আগে থেকে জেএনইউ, এলাহাবাদ ইউনিভার্সিটি, গোয়ালিয়র ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায়। এবং আমাদের পুরোনোদের অনেকে মনে থাকবে 21 সালের সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, বোট ক্লাবে দিল্লির সেই সমাবেশ, গোটা ভারতবর্ষে ওই স্কেলের ছাত্রদের বা যুবদের, ছাত্র একসাথেই তখন চলতো। কোনোটাকে অস্বীকার করে চলার কোনো সুযোগ আমাদের নেই। ইতিমধ্যে নেপালদা রাজ্যসভার সদস্য, এখানে পার্টির রাজ্য কমিটির সদস্য, এবং এই পিরিয়ডে একটা সময়ের জন্য ছাত্র যুব আমাদের এখানকার পার্টির দেখবার দায়িত্ব ইত্যাদি সব মিলিয়ে নেপালদা। কিন্তু এটাই কি নেপালদার মূল পরিচয়? নেপালদাটা রসে, বসে, আড্ডায়, তর্কে, সব ব্যাপারে এগিয়ে থাকা, এবং সেটা এক্ষেত্রেও তাই হয়েছে। ওই যে পিরিয়ডটা সিআরপিতে যুক্ত হয়েছেন, এবং সংগঠিত অসংগঠিত বোধ সারা ভারতবর্ষে, ট্রান্সপোর্ট ইউনিয়ন, আমার তো মনেই আছে হকার সংগঠন, আমিও ছাত্র ছেড়ে দেওয়ার পর সিআইটিউতে যুক্ত হয়েছি, পরে রাজনৈতিক দায়িত্ব বেড়ে যাওয়ার আগে পর্যন্ত যুক্ত ছিলাম। কার্যত নেপালদার সঙ্গে সঙ্গে আছি গোছে একটা ভাব। আমি সভাপতি, নেপালদার সম্পাদক, নেপালদার প্রস্তাবে, তাহলে আমার ঠিক টাইপের মধ্যে হয়তো সেটা অতটা ছিল না। এবং তখনও তো দেখেছি মানে রাজ্যে অথবা রাজ্যের বাইরে ব্যবস্থাপনা নেই, কিন্তু সবচেয়ে গরিব লোক একটা কোথাও প্রাণ কাঁদছে। ফলে যেমন নাটকে আছি, যেমন ফিল্মে আছি, যেমন কালচারাল ওয়ার্ল্ডে আছি, যেমন দেশ বিদেশ রাজনীতির চর্চা আছি, তেমনি সবচাইতে গরিব লোক তার প্রত্যেকটি জীবনের স্পন্দনের সঙ্গে আমি আছি। আমার নাম নেপালদেব ভট্টাচার্য। তার ন্যাচারাল লিডার তৈরি করে দেওয়া নেতা, ন্যাচারাল ফ্রম উইদিন। এবং সেইভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি, যদিও শেষের 3টে বছর বেশ কষ্টে কেটেছে, মাঝখানেও নানান কষ্টে তিনি ছিলেন, কিন্তু তিনি যে কষ্টে ছিলেন এটা হয়তো তিনি বুঝেছেন, বাকিদের বুঝতে দেননি কখন। তার মধ্যেও ফিল্ম, তার মধ্যেও আড্ডা, একটা কঠিন সময় কেউ কি করে খানিকটা তার মধ্যেও ভালো থাকা যায় বা থাকার মতন ব্যবস্থা করা যায়, এটা শিখবার মতন। আমি নির্দ্বিধায় বলতে পারি আমরা বহু মানুষ এটা পারবো না, বহু মানুষ এটা পারতাম না। আমি অনেকের কথা না বলে আমি যদি আমার কথাই বলি, কঠিন কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু নেপালদাকে দেখলে কেউ কখনো বুঝবে না নেপালদা আছেন নেপালদার মতনই, এবং সেই একই ধমে, একই দমকে, একই মনোভাবে কখনো কারোর পিছনে লাগছেন, কখনো কারোর সঙ্গে ইন্টেলেকচুয়াল ডিসকাশনে আছেন, কখনো কারোর সঙ্গে গল্প আড্ডা টপ্পাতে আছেন। রাজধানীর ট্রেন চলেছে, উনি তখন এমপি নন, এমপি হওয়ার আগের কথা, কিন্তু যে কোনো এমপির যে কোনো প্রবলেম ট্রেনের মধ্যে সমাধান করার লোককে নেপাল, নেপাল আছে তো ট্রেনে, মিটে গেল, আর কিছু ভাবতে হবে না, নেপাল আছে ট্রেনে। ফলে এই যে একটা দারুণভাবে ভরসা করার মতো নেচার ইনহেরেন্ট, এই নেচারটা মানুষকে ন্যাচারাল লিডার হতে সাহায্য করে। নানান অডস ফেস করতে করতেই একজন মানুষ ন্যাচারাল লিডারের দায়িত্ব অর্জন করতে পারে, গুণাবলী অর্জন করতে পারে। সেই মনোভাবে দেখাটা বাঞ্ছনীয় বলেই আমার ধারণা। আমি অন্য কোনো কথা বলতে পারবো না। গত শেষ 2-3টে বছর বিশেষ করে কাশ্মীরে গিয়ে একটু অসুস্থ হয়ে পড়লেন, এবং তারপর থেকে 2-3টে বছর, তা সত্ত্বেও হাসপাতালে যেদিন প্রয়াত হলেন তার আগের দিন আমি যাইনি, তার আগের দিনও কোথায় গিয়েছিলাম। কে বুঝবে যে নেপাল অসুস্থ? তখনও বললে একে বকছে, ওকে ধমকাচ্ছে, ওটা হবে না কেন, সেটা হবে না কেন, আমার আটকে রাখবে কেন, ইত্যাদি ইত্যাদি। এবং সম্ভবত তার পরের দিন বেশ ভালো সুস্থ, সবাই তাই বুঝলেন।
ডাক্তারদের সঙ্গে বসা হলো, ডাক্তাররা বললো যদি আরেকবার হার্টটা একটু গন্ডগোল করে ফেলে তাহলে আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে, এবং আলটিমেটলি সম্ভবত সেটাই হলো। এবং সকালবেলা আমরা সবাই, মাঝরাতে আমরা সবাই খবর পেলাম প্রয়াত হলেন, চলে গেলেন। কিন্তু চলে গেলেও তিনি যেটা রেখে গেলেন সেটা যে কমিউনিস্ট মূল্যবোধের বড় পরিচয়। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মননকে একসাথে জুড়ে নিয়ে রাজনীতির পরিচয়। একজন রাজনৈতিক কর্মীর পরিচয় এই তিনটাকে বাদ দিয়ে হতে পারে না। রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক এই তিনটে ক্ষেত্রেই স্পেসিফিক্যালি আলাদা আলাদা করে নেপালদা নিজের মতো করেই ভাষ্য। আজকের সময় যখন দেশ এইরকম নানান বিপদের মধ্যে আছে, সবাই জানেন আমাদের রাজ্য নানান বিপদের মধ্যে আছেন, মান মর্যাদা সম্মান গোটা বঙ্গবাসীর 12টা বেজে গেল। গরিব মানুষ নানান রকম সংকটে, সাধারণ মানুষ তার মূল্যবোধ তাকে প্রত্যেকদিন খর্ব করার চেষ্টা করা হচ্ছে। স্বৈরাচার এবং বিভাজন সাম্প্রদায়িকতার রাজনীতিকে সামনে যখন আনা হচ্ছে তখন দরকার আরো অনেক বেশি স্থিতধী রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে, কিন্তু ব্রড এবং ব্রডার একটা অ্যাপ্রোচ নিয়ে চলা। নেপালদার থেকে এই শিক্ষা যদি আমরা পেতে পারি সেটা ভবিষ্যতে আমাদের চলতে সাহায্য করতে পারবে। এই মনোভাবে নেপালদার স্মৃতির প্রতি আরও একবার শ্রদ্ধা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। কমরেড নেপালদেব ভট্টাচার্য, লাল সেনা। কমরেড নেপালদেব ভট্টাচার্য অমর। ভট্টাচার্যর একটা বহুমুখিতা ছিল, তো সেই কারণে অন্যান্য স্মরণ সভা আমরা যেভাবে করি একটু ব্যত্যয় ঘটাবার চেষ্টা করা হয়েছে। গান নির্বাচন থেকে শুরু করে সাজানো পর্যন্ত আমরা পারবো না নেপালের সব কীর্তিকে সামনে নিয়ে আসতে। ভবিষ্যৎ যদি করে দেখা যাবে। কিন্তু একসময় ছাত্রনেত্রী, পরবর্তীতে ট্রেড ইউনিয়ন আন্দোলনে যে নেতৃত্বের হাত ধরে ট্রেড ইউনিয়ন আন্দোলনে আসা, পরে তাদেরও নেত্রী হয়ে যাওয়া কমরেড গার্গী চ্যাটার্জি। উত্তর চব্বিশ পরগনা জেলায় নেপালদেব ভট্টাচার্য ছিলেন জেলার সভাপতি, আর গার্গী চ্যাটার্জি সিআইটির সাধারণ সম্পাদক ছিলেন। এখন গার্গী চ্যাটার্জি সংক্ষেপে স্মৃতিচারণ করবেন। সভাপতি, আজকের এই স্মরণ সভায় উপস্থিত নেতৃত্ব রয়েছেন মঞ্জুলাদি সহ নেপালদার পরিবারের মানুষজনেরা রয়েছেন। অবশ্য আমি এটা মনে করি যে আমরা সকলেই কমরেড নেপালদেব ভট্টাচার্যের যে বৃহত্তর পরিবার, সেই পরিবারের মানুষ। সুভাষদা বলেছেন সংক্ষেপে বলবার জন্য, সংক্ষেপেই বলছি। আসলে নেপালদাও যেরকম সব কথার মাঝে একটা কথা বলে দিত, সেই কথাটা বুঝতে আমরা তো একটু টিউবলাইট পড়ে চলি, সেই কথাটা বুঝতে একটু এই নেপালদা কী বললে, সেরকম সুভাষদাও আমার নাম ঘোষণা করার সময় বলে দিলেন যে যাদের হাত ধরে ট্রেড ইউনিয়ন করেছিলেন তাদের নেত্রী হয়ে যাওয়া গাড়ি। সেরকম ঠিকই কমরেড সুভাষদা, কমরেড নেপালদা এদের হাত ধরেই ট্রেড ইউনিয়নে আসে। আর নেপালদার এই সাক্ষাৎকারের অংশটা এখানে শোনানো হলো। নেপালদা বললেন যে নতুনদের জায়গা করে দিতে হবে, আবার পাশাপাশি এটাও বললেন যে এখনকার ছেলেমেয়েরা, নতুন ছেলেমেয়েরা এদের একটু এরা অ্যাডভান্স, একটু অন্যভাবে ভাবে, ফলে এদেরকে ডিলও করতে হবে এদের অন্যভাবে। আমি আসার সময় মঞ্জুলাদির সাথে কথা বলতে বলতে আসছিলাম, প্রচুর ঝগড়া হতো নেপালদের সাথে নানান বিষয়ে। কমরেড নেপালদেব ভট্টাচার্যই সব ঝগড়ার শেষে, আমার তো স্বভাব একটু অ্যারোগেন্স আছে, কিন্তু কমরেড নেপালদাই পারতেন বলতে যে শোনো অনেক ঝগড়া হয়েছে, আমি জানি তুমি খুব রেগে আছো, কিন্তু আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার বাকি পার্টটা
হবে আর কি। দাসের দা গান গাইছিলেন যে ফুরায় যা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফুলবে। কমরেড নেপালদার সাথে অনেক ডিসকাশন হয়েছে, এই যে ফুরায় যা ফুরায় শুধু চোখে, আজকে আমার এটা নিয়ে আলোচনা করার জায়গা না, কিন্তু এটা নিয়ে আমি অনেক ডিবেট করেছি। নেপালদা বললেন তুমি ওইটা ভুলে যাও, তুমি যেটা ডিবেট করছো তুমি ওই লাইনটা নাও যে পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। পুরাতনের হৃদয় টুটে নূতনকে ফোটানোর জন্য ছাত্র আন্দোলনে কমরেড নেপালদেব ভট্টাচার্যকে আমি ছাত্র নেতা দেখিনি, কিন্তু ছাত্র আন্দোলনে যখন যুক্ত হয়েছি 92 সালে আমি দেখেছি। সুজন দাস শিখ দাঙ্গার কথা বলছিলেন, আমি কমরেড নেপালদেব ভট্টাচার্য কমরেড গোপালদেব ভট্টাচার্যকে দেখেছি 92 সালে বাবরি মসজিদ ভেঙে গেছে, গোটা বাংলাকে উত্তাল করার প্রচেষ্টা, আর কাকিনাড়ার নয়াবাজারের মুখে দাঁড়িয়ে আছে কমরেড নেপালদেব ভট্টাচার্য, যে নেপালদেব ভট্টাচার্যকে আমি দেখেছি তার সারা শরীরে রক্তের ছিটে, কিন্তু কমরেড নেপালদেব ভট্টাচার্য সুজন দাস শুরু হলেই বলি আরো অনেককে নিয়ে বলছেন যে কাকিনাড়ায় দাঙ্গা হতে দেব না, খুন হয়ে যেতে পারতেন, মরে যেতে পারতেন, দাঙ্গাতে পদপিষ্ট হয়ে যেতে পারতেন। রেলা ছিল দাঙ্গা হতে দেব না। এবং বিভিন্ন ভাষাভাষী মানুষ চটকলের চাকরি করতেন, আমাকে বলেছিলেন, আমি তো আর তাকে দেখিনি চটকলে চাকরি করতে। আমি নেপালদাকে মজা করে বলতাম নৈহাটিতে চটকলে চাকরি করতে, আর মঞ্জুলাদিকে নিয়ে সেফটি পিন কিনতে ভাটপাড়ায় চাকরি করতে, আর মঞ্জুলাদিকে নিয়ে সেফটি পিন কিনতে নৈহাটি আসতে। কি আছে চটকল শ্রমিকের সঙ্গে একাত্মতা থেকে শুরু করে পরিবহন, রেল হকার, অলোকেশ দা এখানে আছে, বেশি দিন না মাসখানেক হয়েছে ব্রিগেডের আগে, প্রখর রোদ্দুর, নেপালদা যেতে হবে না, হাওড়াতে রেল হকার উচ্ছেদের নোটিশ, ডিআরএম এর কাছে মিটিং, বললেন না আমি 4 মিনিট হলেও বলবো। সেই রোদ্দুরকে উপেক্ষা করে নেপালদা বললেন। রিক্সা চালক, ভ্যান চালক, হকার, তাদের সাথে মিশতে কিভাবে হয়, রবীন্দ্রনাথের ওই লাইনটা আছে না, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। শ্রমিক আন্দোলন করতে গিয়ে যাদের কাছে শিখেছি, এইটা শিখেছি যে শ্রমিক আন্দোলন করতে গিয়ে তাদের একজন হতে হবে, সেই মানুষের একজন হতে হবে যে সেই মানুষ তোমাকে তার নিজের মানুষ মনে করে। চটকল শ্রমিক যেন গেটের সামনে দাঁড়িয়ে তোমাকে মনে করতে পারে তুমি চটকল শ্রমিকের একজন, হকার যেন মনে করতে পারে তুমি তার একজন। আমি নেতা, আমি হকারদের সংগঠিত করতে গেছি, বা আমি নেতা, আমি ভ্যান চালক, পরিবহন শ্রমিকদের সংগঠিত করতে গেছি, এরকম যেন না হয়। আমি কমরেড নেপালদেব ভট্টাচার্যদের থেকে শ্রমিক আন্দোলনে এটা শিখেছি। এবং আর একটা জিনিস শিখেছি যেটা আমার শেখা হয়নি, এই স্মরণ সভা তো কখনো নেপালদাও চাইতেন না। নেপালদা স্মরণ সভা করছি, নেপালদাকে যদি এখন ফোন করে বলতাম নেপালদা তোমার স্মরণ সভা করছি, আর আমার চোখে জল আসছে, নেপালদা বলতে এটা না, স্মরণ সভা এটা হবে না। স্মরণ সভায় কাজের কথা হবে, স্মরণ সভায় মাও সেতুংয়ের কথাটা মনে রাখবে। স্মরণ সভা হচ্ছে প্রত্যয় আর শক্তি সঞ্চয় করার সভা। এই সভাতে আমার যদি কিছু কাজ থেকে থাকে যা তোমাকে আগামী দিনে শক্তি সঞ্চয় করবে, তোমাকে প্রত্যয় এনে দেবে, তুমি সেইগুলো আলোচনা করবে, তোমরা সেইগুলো আলোচনা করবে। আমরাও সেই আলোচনা করতে চাই। সময়টা কঠিন, কমরেড অনাদিদা প্রস্তাব রাখতে গিয়ে বলেছেন সময়টা খুবই কঠিন, শুধু শ্রমিক আন্দোলনের কাছে কঠিন না, মানুষ হিসাবে আমাদের সকলের কাছে কঠিন। আম পাড়তে গিয়ে একটা ছেলে খুন হয়ে গেলেও সেই খুনটাকে হিন্দুকে মুসলমান খুন করেছে এইভাবে আমাদের কাছে আখ্যায়িত করা হচ্ছে। কারখানার গেট থেকে শুরু করে আমবাগান আমাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে। সেই কঠিন সময়ে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করা আমাদের কাজ, আর একেবারে মানুষের কাছে পৌঁছে যাওয়ার কাজ। যখন হতাশা গ্রাস করত, যখন মনে হতো যে আর কিছু হবে না, নেপালদা বলতেন বাড়িতে বসে জ্যোতিরিন্দ্রনাথের লেখা সৌম্যবৃত্তর আবৃত্তি করা মধুবংশীর গলি কবিতা শোনো, তোমারই প্রেরণা পেয়েছি, তাই বারে বারে বলেছি কবিতাটা বারবার শোনো। আর একটা কবিতা বলতেন
রাজনীতি করতে গেলে, সংগঠন করতে গেলে তো হতাশা আসে। মধ্যবিত্ত ঘরের মেয়ে, মধ্যবিত্ত মানুষ আমরা সকলেই, অনেকেই আমাদের মধ্যে চাওয়া পাওয়া অনেক দ্বন্দ্ব কাজ করে। কমরেড নেপাল দেব ভট্টাচার্য তিনি আমাকে বলতেন একটা কবিতা বারবার আবৃত্তি করে, পুরো লাইনগুলো আমার মনে নেই, খাপছাড়া মনে আছে। উদাসীন কবিতার লাইনটা বলতেন রবি ঠাকুরের। আসলে আমাদের তো শেষ আশ্রয় রবি ঠাকুর। এতদিন পরে আজকে নেপালদা স্মরণ সভায় সবাইকে দেখে আমার বলতে ইচ্ছে করছে, এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। কমরেড নেপাল দেব ভট্টাচার্য, লাল সালাম। কমরেড নেপাল দেব ভট্টাচার্য অমর রহে। আমরা চেষ্টা করেছিলাম কমরেড নেপালদেব ভট্টাচার্য হয়ে ওঠার প্রথম যুগের কিছু কথা শুনে আজকের কথায় আসব। তাই আমরা বিমানদাকেও বলেছিলাম আসতে। বিমানদা আজকে বিকেলেই জানিয়েছেন আসতে পারছেন না। জানেন বিমানদাকে নিয়ে টানাটানি করা ঠিক না, এত বয়সে আছেন, এটাই আমাদের অভিভাবকের মতো যথেষ্ট। কারণ আমরা এই স্মরণ সভায় আমন্ত্রণ জানাতে গিয়ে, ফোনাফুনি করতে গিয়ে দেখলাম ঠিক নেপালের সমসাময়িক নেতৃত্ব কাউকে পাচ্ছি না, বেশিরভাগই নেই। এই নেইদের মধ্যেও যিনি আছেন কমরেড রমলা চক্রবর্তী, আমি তাকে একটুখানি কিছু বলার জন্য, স্মরণ করার জন্য, নেপালের স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করি। কমরেড সভাপতি, মঞ্চে রয়েছেন আমাদের কমরেড সুজন, রয়েছেন কমরেড দীপক দাশগুপ্ত, অনাদি সহ মঞ্জুলা এবং আমাদের সিআইটিউ নেতৃবৃন্দ এবং উপস্থিত কমরেডরা, যারা কমরেড নেপাল দেবকে শ্রদ্ধা ভালোবাসা মধ্য দিয়ে স্মরণ করার জন্য উপস্থিত হয়েছেন এবং সকলেই ব্যথাতুর, ভারাক্রান্ত হৃদয়। কারণ একজন কমরেডকে, একজন কাছের মানুষকে যে দূরত্ব হলে পরে তাকে নিরপেক্ষভাবে তার সম্পর্কে একটু কথা বলা যায় বা তাকে উপস্থিত করা যায়, ঠিক কমরেড নেপাল দেব এখনও সেই দূরত্বে চলে যাননি। এখনও রাস্তায় তার শেষ যাত্রার সময় যে ফেস্টুনগুলো হয়েছিল, এখনও সেগুলো লাল এবং সাদা, সেই ফেস্টুনগুলো এখনও বহু জায়গায় সেগুলো উঠছে, পতাকাগুলো উঠছে। যে ফুলগুলো দিয়ে তাকে শ্রদ্ধা ভালোবাসা জানানো হয়েছিল, সেই ফুলগুলো শুকিয়ে ম্লান হয়েছে, কিন্তু এখনও তার থেকে একটা সুবাস বেরোয়। তাই আকাশে বাতাসে এখনও আমাদের সকলের কাছে কমরেড নেপাল নেই এই কথাটা এক মুহূর্ত ভুলতে দেয় না। তাই তাকে স্মরণ করা একটু কঠিন। যে কঠিন কাজ অনেকে করতে পারে, বিশেষ করে
যারা মার্ক্সীয় দর্শনে বিশ্বাস করে, যারা বস্তুবাদে বিশ্বাস করে, যাদের ব্যক্তি শোকের থেকেও অনেক বড় বেশি তাদের কাছে আদর্শ, তাদেরকে এগুলো করতে হয়, পারতে হয়। আমরা তাই চেষ্টা করে থাকি। অনেক আলোচনা তো হয়েছে, বা প্রস্তাব যেটা এখানে রাখা হয়েছে তার ভিতরেও কমরেড নেপাল দেবকে সুন্দরভাবে উপস্থিত করা হয়েছে, কমরেড সুজন তো অনেকটা, এবং কমরেড গার্গী। কাজে নতুন নয়, বলার কথা যেটাই, যে এই কমরেড নেপালের মতন কমরেড, নেপালের মতন কর্মী, নেপালের মতো নেতা, এদের একটা সহজাত নেতৃত্বের গুণ নিয়েই এরা জন্মায়। কারণ কমরেড নেপাল তার স্কুল জীবন থেকে বিপিএসএফের সংগঠন করার সাথে সাথে এলাকার মানুষের ভালোবাসা, স্কুলগুলো, ক্লাবগুলো, পাড়ার ভিতরে, এই সমস্ত জায়গায় তার একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছিল। আপনি সে সেখানকার নেতা। আবার সংগঠন করতে এসে তার যে রক্ষণশীল পরিবার, সেই পরিবারের সাথে যে বিরোধ, সেই বিরোধটাকে আদর্শচ্যুত করতে পারেনি। প্রবাল প্রতাপান্বিত তার বাবা, আমি দেখেছি তাকে সেখানটায় মুখোমুখি দাঁড়িয়ে, পরিবারের চেয়ে তার আদর্শ বড়, সংগঠন বড়, এই কথা নেপালদেব বলতে পেরেছিলেন সেই তার তরুণ বয়সে। তখনই বোঝা গিয়েছিল যে যাবে অনেক দূর। তাই কমরেড নেপাল অনেক দূর গিয়েছিলেন, পৌঁছতে পেরেছিলেন। তার সাংগঠনিক দক্ষতা, তার প্রত্যুৎপন্নমতিত্ব, এবং শুধুমাত্র শুষ্ক নিয়ম শৃঙ্খলায় বাঁধা একটা মানুষ নয়, একটা যন্ত্র নয়। হাসি, গান, ঠাট্টা, তার মধ্য দিয়ে মানুষের মন জয় করা, তাদের কাছে পৌঁছানো যে রাস্তাটা, সেই সহজ রাস্তাটা ছিল কমরেড নেপালের কাছে খুবই সহজ। কমরেড নেপালকে ছাত্র আন্দোলনে তার শান্তি, স্বাধীনতা, শান্তি, প্রগতি থেকে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রে, অর্থাৎ বিপিএস এবং এসএফআই, এই দুটোর মধ্যে যে সেতুবন্ধন, সেই সময়কালটা কমরেড নেপাল পেয়েছিলেন। উত্তর 24 পরগনার মতন জেলা, যে জেলা তখন একত্রিত দক্ষিণ আর উত্তর, সে একদিকে বনগাঁ সীমান্ত বর্ডার, আর ওপাশে কাকদ্বীপ, বাসন্তী, ডায়মন্ড হারবারের, ক্যানিংয়ের এই সীমানা, এই সমস্ত মিলিয়ে একটা বিশাল অঞ্চল। আর এই অঞ্চলটাতে ঘুরে বেড়াবার, এখানে ঘুরে সংগঠন করার, ছাত্রছাত্রীদের সাথে মেশার, স্কুল সংগঠন, কলেজ সংগঠন, এই সমস্তটাতে নেপাল তার সেই দক্ষতার পরিচয় রেখেছে। সেটা ধাপে ধাপে তার সেই ছাত্র থেকে ধাপে ধাপে তার উত্তরণ ঘটেছে ভাটপাড়া, জেলা, রাজ্য, সর্বভারতীয় সংগঠন। এবং সেই সর্বভারতীয় সংগঠন করতে গিয়ে তার উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছিল সেই সময়কালে, এসএফআই গড়ে উঠেছে, কিন্তু এসএফআই তখনও সর্বত্র নয়। তাই কমরেড সুভাষ চক্রবর্তী বলতেন যে আমরা ছাত্র ফেডারেশন করেছি, কিন্তু তাকে সর্বভারতীয় করবে নেপাল। সংগঠন বিস্তৃত হয়েছে, সংগঠন বেড়েছে। তাই সেই নেপাল যে শুধু ছাত্র আন্দোলনের মধ্যে তার সীমাবদ্ধ ছিল না, শুনেছেন আপনারা কেমন করে আন্দোলন সংগ্রাম পরিচালনা করার সময়কালে ব্যতিব্যস্ত করে তুলেছে সেই সময়কালের পুলিশ প্রশাসন তাদেরকে। সমস্তটার মধ্যেই তার একটা অদ্ভুত ছন্দ। আর এই সংগঠন গড়ার সাথে সাথে তার সাংস্কৃতিক দিক, সেই সাংস্কৃতিক দিক সে দেখেছি আমরা হলদিয়া পদযাত্রা, দেখেছি তাকে রবীন্দ্রনাথ ঠাকুরের 125 বছরে তার কর্মস্থান থেকে, জন্মস্থান থেকে কর্মস্থানের যে কর্মসূচি, এই সমস্ত কিছুতে নেপাল
তার সমস্ত সংগঠন, তার ছাত্র সংগঠন, এই সমস্তকে নিয়ে এত বড় অনুষ্ঠানগুলোতে, সেটা নাচ হোক, গান হোক, আবৃত্তি হোক, যাই হোক না কেন, তার সমস্তটাই আছে নেপালের নখদর্পণে। আপনারা জানেন, ভাষা ভাষা শুনেছেন অনেকে, নেপাল একটা সময় একটা রাজনৈতিকভাবে একটু বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে, ভেঙে পড়েছিল, খুব স্বাভাবিক। সেই সময়টাতে কমরেড নেপাল যাতে ভেঙে না পড়ে, তার যে প্রতিভা আছে, তার রাজনৈতিক দিকের বাইরে তার যে সাংস্কৃতিক প্রতিভা, তার মধ্য দিয়ে তাকে বাঁচানো। কারণ সেই সময়টাতে পাগলের মতো নেপাল প্রায় উন্মাদ হয়ে যাওয়ার মতন অবস্থা ছিল, তার পার্টির কাছে যেতে পারছে না, পার্টির সাথে তার যে ভুল বোঝাবুঝি, পার্টির শাস্তি তাকে মাথা পেতে সে গ্রহণ করেছে, অথচ সে ভেঙে পড়ছে। সেই সময়টাতে তার সাংস্কৃতিক প্রতিভার বিকাশ ঘটিয়ে তাকে অন্যমনস্ক করে তাকে সমাজে প্রতিষ্ঠিত করার প্রশ্নে তার যে প্রতিভা ছিল, সেই প্রতিভা ফিল্ম তৈরি করা, মিঠুন চক্রবর্তীকে, তাকে এবং তার সাথেই এখানে অন্য যারা করবে তাদেরকে একত্রিত করে কমরেড সুভাষ চক্রবর্তী সেই সময়টাতে নেপালকে আগলে রেখে তাকে সেই সময়টাতে তার যেই প্রতিভার বিকাশ, সেই প্রতিভার বিকাশটা ঘটেছে। তার ভিতরে প্রতিভা না থাকলে এটা ঘটানো যেত না। জানেন, আপনারা দেখেছেন সেই ফিল্ম, আপনারা সকলে প্রাইজ পেয়েছে আমাদের মিঠুন চক্রবর্তী তাতে চাকাতে অভিনয় করার জন্য। তো এই যে নেপাল ছাত্র আন্দোলন করেছে, যে নেপাল সাংস্কৃতিক কাজ করেছে, বড় বড় সাংস্কৃতিক 5,000, 6,000, 10,000 ছেলে মেয়েকে নিয়ে ওই যুবভারতী ক্রীড়াঙ্গনে যে নৃত্য পরিদর্শন, তাদেরকে প্র্যাকটিস করানো, তাদেরকে সেই সমস্ত জায়গাতে তার ড্রেস কী হবে তার থেকে শুরু করে একটা বিশাল ব্যাপার। আমরা যারা সংগঠন করি তারা সংগঠনের মধ্যেই নিজেদেরকে রেখে দেই, তার বাইরের এত বড় জগৎটাকে দেখার চেষ্টা করি না। কমরেড নেপাল সংগঠন করেছে, সংগঠনের নেতৃত্ব দিয়েছে, আবার তার এই সাংস্কৃতিক প্রতিভা তারও সে বিকাশ ঘটিয়েছে। এবং পরবর্তীকালে শ্রমিক আন্দোলন এবং শ্রমিকের সাথে তার শ্রমিক সংগঠনেও তার যে দেবার, সেটা রাজ্য এবং জেলায় সে সেইভাবেই দিয়েছে। এবং আমি বলতে পারি যে ছাত্রতে আমি কমরেড নেপালের নেতা ছিলাম, আর শ্রমিক আন্দোলন করতে এসে কমরেড নেপাল আমার নেতা হয়েছে এবং আমাকে উদ্বুদ্ধ করেছে শ্রমিক আন্দোলনে, সেখানটাতে তার সাথে আমাকে শ্রমিক আন্দোলনে যুক্ত করার জন্যে। তাই কমরেড নেপাল, তাকে জানা, বোঝা, স্মরণ করা, মনে রাখা একটা বিশাল বহুমুখী প্রতিভা। সেই প্রতিভাকে ঠিক 10 মিনিটকে তাকে উপস্থিত করা যায় না। আমরা জানি যে কমরেড নেপালকে আমরা আমাদের চোখের সামনে পাবো না, কিন্তু কবি বলেছেন, গার্গী বলেছে, হারায় যাতা হারায় শুধু চোখে। কমরেড নেপাল শত শত ফুল ফুটিয়ে গেছে, শত শত ফুল ফুটিয়েছে, সেই ফুলগুলো প্রস্ফুটিত হবে। আমাদের আন্দোলন সংগ্রাম, প্রতিটি মিছিল, সেই প্রতিটি মিছিলের যে পদধ্বনি, সেই পদধ্বনির সাথে মিলিত থাকবে কমরেড নেপালের ইচ্ছে, কমরেড নেপালের ভরসা, তার বিশ্বাস আমাদের সেই পদধ্বনিগুলোর মধ্যে। প্রত্যেকটি মিছিলে যে লাল পতাকা উঠবে, তার সেই উড়বার যে ছন্দ, সেই ছন্দের সাথে মিলে থাকবে কমরেড নেপালের আশা, ভরসা এবং বিশ্বাস এবং তার যে ইচ্ছে, সেই ইচ্ছেগুলি। তাই ভুলতে আমরা কখনো পারবো না, আমরা ভুলবো না। কমরেড নেপাল, লাল সেলাম, কমরেড নেপাল অমর রয়। মঞ্জুলা সহ আমাদের মাঝে আজকে ছাত্র আন্দোলনের বর্তমান এবং অতীত নেতৃত্ব, বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃত্ব, অনেক গণসংগঠনের নেতৃত্ব এবং বহু নেপালি সাহচর্যে আসা মানুষ আজকে আমাদের এই স্মরণ সভায় এসেছেন। সিআইটিউ রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। আমরা কয়েকজনকে ফোন করেছিলাম, বলছিলাম একটা কথা না বলে পারছি না, পরাণ বন্দ্যোপাধ্যায়কে আসার জন্য বলেছিল।
পরানদা একটা অস্বাভাবিক মানে অসাধারণ কথা বললেন, যেটা না বলে থাকতে পারছে। বললেন আমি তো যাই না। কোথায় যান? বলল আমি তো বিশ্বাস করি না মানুষ মরে, আমি জানবো সেই মানুষটা আমার সঙ্গে আছে, আর তার একটা ছবিতে গিয়ে আমায় মালা দিতে হবে। কি করেন? বললেন অবশ্য যাই, যদি কেউ ডাকে, যাদের একদম পছন্দ করতাম না, যারা চলে গেলে পৃথিবীটা ভালো হবে মনে করি, তারা যদি ডাকে তাহলে যাও। তো এই মানুষদের সঙ্গে ওঠা বসা নেপালের। তো দ্বিতীয় কথা বলতে হবে মঞ্জুলাকে। এগুলো বলার হক আমার আছে, কারণ আমার শৈশব যৌবনের সন্ধিকাল থেকে ভারতবর্ষের রাজনীতিতে যখন উথাল পাথাল একটা রাজনৈতিক সন্ধিক্ষণ, সেই সময় ছাত্র আন্দোলনে আমরা সহযোগী। খড়দার বিবেকানন্দ সেন্টেনারি কলেজে, ভিসি কলেজ বলে খ্যাত, নেপালদেব ভট্টাচার্য মর্নিংয়ে, আমি ডে সেকশনে। তখন থেকে পথ চলা শুরু শেষ দিন পর্যন্ত। মাঝে মাঝে গুলিয়ে যাই বন্ধু আগে না কমরেড আগে। কাজেই হক থেকেই বলি, মঞ্জুলা নেপালের স্ত্রী, বন্ধু না সহচরী, এটা বোধহয় মঞ্জুলা ছাড়া আর কেউই বলতে পারবে না। রমালাদি মিস করেছেন বলছিলেন, আমি বলতামই, রমালাদি বললে আর বলতে হতো না। নেপাল অসাধারণ ভালো নাচতো, ভীষণ ভালো গান গাইতো, দারুণ ভালো ছবি আঁকতো, নতুন নতুন স্লোগান তৈরি করত। নাচতে নাচতেই সহচরী থেকেই তো মঞ্জুলা ভরণীতে রূপান্তরিত হয়েছে। এবং সবচেয়ে একাকিত্বের সময়টা মঞ্জুলাকেই পেয়েছে নেপাল, সবচেয়ে বেশি করে। আমাদের তো পেয়েছে। কাজে আমাদের একটা সম্পদকে বাঁচিয়ে রাখার, সতেজ রাখার অনেকখানি কৃতিত্ব মঞ্জুলা। এটা অস্বীকার করলে ভুল করা।